তোমার হলো? জেমস টয়লেটের সামনে খিটখিটে মেজাজ নিয়ে চেঁচিয়ে উঠল রিধি। রকিকে নিয়ে এসেছিল নিজে টয়লেট ব্যবহার করতে, আর এই লোক নিজে টয়লেটে ঢুকে বসে আছে, তাও আধ ঘন্টা ধরে। নিচ থেকে ভেতরে ঢুকার সাহস পাচ্ছে না রিধি। রকি টয়লেটের ভেতর দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, নিভু নিভু চোখ তার। ডান হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে আছে, যার দরুন পুরুষালী দাবাং হাতে অহংকারী শিরাগুলো ভেসে উঠেছে। অন্য হাতে সিরিজ। নিজেকে শূন্যে অনুভব হচ্ছে রকির। রিধিকে ওয়াশরুমে নিয়ে আসার পর হঠাৎই ড্রাগ নেয়ার তীব্র তাড়না জেগে ওঠে রকির। জেমস টয়লেটটাকেই একমাত্র বিকল্প মনে হয়েছে, তাই ৮-৫ না ভেবে ছুটে এসেছে ভেতরে। সাথে তার সবসময় ২-১টা সিরিজ থাকে। আপাতত নিজেকে নিয়ন্ত্রণের অপেক্ষায় আছে সে। রিধিকে একা দেখে সবুজ এগিয়ে এলো। রকি কোথায়? আধ ঘন্টা হলো ওয়াশরুমে ঢুকে বসে আছে, কে জানে কি করছে ভেতরে। আপনি ওকে নিয়ে আসুন, আমি যাচ্ছি। রানীর মতো আদেশ ঝেড়েই বড় বড় পা ফেলে চলে গেল রিধি। সবুজ ঠোঁট মুলতে তাকালো তার যাওয়ার দিকে। পরপর ঢুকল টয়লেটে। রকি ঢুলতে ঢুলতে বেরোলো। আরে মিয়া, পেট খারাপ হয়েছে নাকি? এতক্ষণ লাগে? ওই একটু। রকিকে কথা শেষ করতে না দিয়েই টেনে সাথে করে নিয়ে গেল সবুজ। সদস্যের কাছে আসতেই গোলমাল রক্ষা করল তারা। রকি ভ্রু কুচকে জিজ্ঞেস করল, হোয়াট হ্যাপেন্ড? সবুজ মহিলাদের মতো কোমরে হাত রেখে বলল, তুমি যেখানে আমি সেখানে, তাকে জানো না? শিখা আহত মেয়েটিকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য তড়িঘড়ি করছে। ফারিস শিখার কোনো আঘাত লেগেছে কিনা তা নিয়ে চেঁচামেচি করছে। মাত্র কিছু মুহূর্ত চোখের আড়াল করল, তার মধ্যেই এত সব। পরিবারের লোকদের হোটেলে পাঠিয়ে ফারিস শিখা মেয়েটিকে নিয়ে ছুটল হাসপাতালে। ডক্টর চিকিৎসার আগে ঘটনার উৎস জানতে আগ্রহী। শিখা ভয় পেল মার্ডারের বিষয়টি যদি বেরিয়ে আসে, জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না তাকে। মেয়েটি আতঙ্কিত শিখার দিকে একবার তাকালো, পরপর স্বাভাবিকভাবেই ডাক্তারকে বলল, ঝিনুকের যাতে লাইগা কাইটা গেছে। ডাক্তারের সন্দেহ হলো বোধহয়। এত ধারালো ঝিনুক? জামার হাতা উঠানো ছিল তাই বেশি লাগছে। ও। শিখা চোখ বন্ধ করে পেছনের ফারিসের ওপর ঢলে পড়ল। অনেক বড় বোঝা নেমে গেল যেন। লোকটির বাবা একজন জেলে, সৈকতের পাশেই তাদের ছোট বাড়ি। তিনি খবর পাওয়া মাত্র ছুটে আসেন হাসপাতালে। বাবার কাছে আলাদাভাবে সত্য সবটা খুলে বলে সেই মেয়ে। লোকটি শিখার হাত ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আল্লাহ তোমারে বাঁচায় রাখুক মা, আমার ইজ্জত রক্ষা করছো তুমি, তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকলাম। এভাবে বলবেন না, আমিও একজন মা। লোকটি অশ্রুসিক্ত চোখে চাইল শিখার দিকে। আল্লাহ তোমার সন্তানরে সকল বালা মুসিবত থেকে দূরে রাখুক। মেয়েটিকে তার বাবার দায়িত্বে দিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হলো শিখা ও ফারিস। পার্কিং লটে গাড়িতে উঠে ফারিস শিখাকে জিজ্ঞেস করল, ঘটনাটা কি, খুলে বলো তো? শিখা প্রাণহীন দৃষ্টিতে চাইল ফারিসের মুখ পানে। ভাবল বলা ঠিক হবে কিনা। অনেক ভেবে শেষে বলার সিদ্ধান্ত নিল। শুরু থেকে শেষটা সব খুলে বলল শিখা। শুধু লোকটিকে হত্যার বিষয়টি আড়াল করে গেল। সবটা শুনে শিখার আরও কাছে এগিয়ে এলো ফারিস। চিন্তিত ভঙ্গিমায় তার দুগালে হাত রাখল। এটা কতটা রিস্ক জানো? শুধু তোমরা দুজন মেয়ে, আমাকে ডাকতে পারতে। লোকটার কাছে অস্ত্র ছিল, যদি তোমায় আঘাত করে বসত। আমার শুধু মনে হলো মেয়েটাকে বাঁচানো উচিত। তবু আর কখনো এমন এলোমেলো ঝামেলায় ঝাঁপিয়ে পড়ো না। আমাদেরও একটা মেয়ে আছে, তার কথাও তোমায় ভাবতে হবে। শিখা উপর নিচে মাথা নাড়িয়ে ফারিসের কথায় সম্মতি জানালো। শিখার কপালে চুমু দিয়ে গাড়ি স্টার্ট দিল ফারিস। সময়ের ব্যবধানে তারা পৌঁছে যায় হোটেলে। পরিবারের সদস্যরা তখন একজোট হয়ে তাদের জন্য অপেক্ষা করছে। আফজাল চৌধুরী চিন্তিত হয়ে সবটা জানতে চাইলেন শিখার কাছে। শিখা বলল। আফজাল চৌধুরী জিজ্ঞেস করলেন, লোকটা কোথায়? শিখা বলল, পালিয়ে গেছে। তুই আঘাত পাসনি তো? না। তাদের কথার মাঝে রিধি বিরক্তিমাখা কণ্ঠে অভিযোগ করল, ওই মেয়েটার সাথে তোমার তো কোনো সম্পর্ক নেই, তাহলে কেন ঝাঁপিয়ে পড়লে? তোমার জন্য আমাদের ট্যুরের প্রথম দিনটাই মাটি হয়ে গেল। রকি চাটি মারল রিধির মাথায়, চোখ পাকিয়ে মুখ বন্ধ করার ইঙ্গিত করল। শিখা শক্ত দৃষ্টিতে তাকালো তার দিকে। ঘৃণায় মুখ বিকৃত হয়ে বসেছে তার। একজন মেয়ের সম্মান রক্ষার্থের লড়াই কিনা তার কাছে সেরেফ উটকো ঝামেলা মনে হচ্ছে। কত হীন মানসিকতার মেয়ে সে। সব জায়গায় মুখ খুলতে কে বলেছে তোমায়? রামিম ভয়ঙ্কর কণ্ঠে জিজ্ঞেস করল। তাতেই চুপসে গেল রিধি। এরপর যে যার রুমে চলে গেল। আলিয়া যেই নিজের রুমের দিকে পা বাড়াবে, সবুজ পেছন থেকে ডেকে উঠে, তুমিও সাবধানে থেকো। আলিয়া দৃষ্টি ফেরালো সবুজের মুখ পানে। তার তাকানোর ধরন দেখে সবুজের মনে হলো মহামূল্যবান কিছু বলে ফেলেছে। নিজেকে কিছু একটা মনে হলো, নায়কের মতো কিছু। তবে তার সেই নায়ক নায়ক ভাব তখনই গায়েব হয়ে গেল যখন আলিয়া মুখের ওপর বলল, আপনাকে এত ভাবতে হবে না। পরের দিন সকালে মাথায় বাজ পড়ার মতো খবর উড়ে এলো কোথা থেকে। শিখা ফোন হাতে নিয়ে নিথর হয়ে দাঁড়িয়ে। কালকের সেই লোক, যার লাশ জঙ্গলে ফেলে এসেছিল সকালে, তা ভরা সমাগমে একটা বট গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
সে কি বিভৎস অবস্থা প্রাণহীন দেহটির, মুখ ভর্তি ক্ষতের দাগ, আর সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি হচ্ছে লাশটির লজ্জাস্থান কেটে মুখে পুড়ে দেওয়া হয়েছে। বুকের উপর বড় একটা পোস্টার লাগালো যাতে লেখা ধর্ষকের পরিণতি, আর সেই পোস্টারই মন কেড়ে নিয়েছে লোকেদের। সকলের মুখে বাহাবা সেই অজ্ঞাতনামা আগন্তুকের জন্য। কেউ কেউ বলছে সে হারকিউলিস, কেউই বা বলছে এ কারো ব্যক্তিগত প্রতিশোধ। কে কাজটা করেছে তার চিহ্ন মাত্র নেই। শিখার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। সে তো শুধু ঘাড় ভেঙেছিল, তবে এই ভয়াবহ কারিসাজি কার? যদি তার নাম এসে পড়ে? ফারিস শিখার পেছনে এসে দাঁড়ালো। সব ঠিক আছে? হঠাৎই তার আগমনে লাফিয়ে উঠল শিখা। কি বলবে বুঝতে পারছে না। বেলা বাড়তে বাড়তে সকলকে নিয়ে কক্সবাজার ছাড়ল শিখা। এখানে ঘোরার আর ইচ্ছে নেই তার। হোটেল ছাড়তে ছাড়তে রকি জানালো রাঙামাটি তার এক পাহাড়ি বন্ধু আছে। শিখা ব্যতীত বাকি সবাই আলাপ আলোচনা করে ঠিক করল পাহাড়ি জুম ঘরে ট্যুর দেবে তারা। সুতরাং কক্সবাজার থেকে তারা সোজা চলে গেল রাঙামাটি। সারা যাত্রা চুপ মেরে রইল শিখা। তার আর ঘোরাঘুরিতে মন টিকছে না। রাঙামাটির পাহাড়ি অঞ্চলে দিনের আগমন যেন এক নিঃশব্দ কবিতা। সবুজে মরা ঢেউ খেলানো পাহাড়ের গা ঘেঁষে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। প্রকৃতি যেন তার স্বপ্নের চাদর মেলে দিয়েছে। দূরে শান্ত গভীর নীল জলে স্থির হয়ে আছে কাপ্তাই লেক। তার জলের বুকে টিপটিপ করছে আছড়ে পড়ছে মুষলধারে বৃষ্টির এক একটি কণা। পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা ছোট ছোট আদিবাসী গ্রামগুলো তখন বৃষ্টির স্বচ্ছ পানি সংগ্রহ করতে ব্যস্ত। বাঁশ আর কাঠের তৈরি উঁচু ঘরগুলো যেন পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা নীরব প্রহরী। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় তখন দেখা যায় রঙিন বস্ত্রে সজ্জিত পাহাড়ি নারীদের চলাফেরা। তাদের পোশাকের উজ্জ্বল রং পাহাড়ের সবুজের সাথে মিশে এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করে। মেঘে ঢাকা আকাশ, হালকা ঠান্ডা বাতাস আর টুপটাপ বৃষ্টির শব্দে জেগে উঠেছে রাঙামাটি পাহাড়ের সকাল। পরিবারের সদস্যরা ক্লান্ত দেহখানা টেনে নিয়ে উঠছে জুমঘরের উদ্দেশ্যে। আকাশে তখন ধূসর মেঘের আস্তরণ, আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা কুয়াশা আর বৃষ্টির ফোঁটা মিলেমিশে চারপাশকে এক অদ্ভুত রহস্যময় সৌন্দর্যে ঢেকে দিয়েছিল। পাহাড়ি সরু পথ ধরে হাঁটতে হাঁটতে ফারিসিদের ছাতার উপর টুপটাপ করে বৃষ্টি পড়ছে। চারদিকে ভেজা মাটির গন্ধ আর বৃষ্টিতে ধয়ে যাওয়া সবুজ পাহাড় যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। দূরে একটি ছোট্ট বাঁশের তৈরি জুমঘর দেখা যাচ্ছে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ঘরটি যেন পাহাড়ি জীবনের নীরব সাক্ষী। জুমঘরের দরজায় দাঁড়িয়ে দুই মানবী। রকি হাত তুলে পুরুষটিকে সংকেত পাঠালো। লোকটি ছাতা হাতে এগিয়ে এলো তাদের দিকে। রকি সহ বাদবাকি পুরুষদের সাথে হাত মিলিয়ে আলিঙ্গন করল। সবাইকে নিয়ে যাওয়া হলো জুমঘরে। বৃষ্টিতে সবার কাপড় ভিজে গেছে, কারো বেশি তো কারো কম। রকির সেই বন্ধুর নাম থুইসা। সাথের মহিলাটি তার স্ত্রী বালা। থুইসা বালাকে বলল নারীদের পরিবর্তনের জন্য কিছু পোশাক দিতে। পুরুষেরা যার ইচ্ছা পোশাক পরিবর্তন করেছে, যার ইচ্ছা করেনি। সবুজ ও রকি তাদের কাপড় পাল্টে লুঙ্গি ও ফতুয়া পরেছে। ফারিস, আফজাল চৌধুরী, সিফাত সাহেব ও রামিম তারা যেমন ছিলেন তেমনই। ঘরটির একপাশে কাপড় দিয়ে ঘেরা করা। শিখা, পরি, ইশিকা ও আলেয়া সেখানে কাপড় পাল্টাচ্ছে। রিধির কাপড় যদিও সামান্য ভিজেছে, সে নিজের ব্র্যান্ডেড ড্রেসের পরিবর্তে কাপড় টুকরো পরতে নারাজ। ফারিস চুল মুছতে মুছতে হাঁচি দিচ্ছে। একটুতেই ঠান্ডা লেগে গেছে বেচারার। শিখা পোশাক পাল্টে কাচুমাচু করে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো। ফারিসের চোখ আটকে গেল তার উপর। শিখার নতুন রূপ দেখে ঠোঁট দুটো বিচ্ছিন্ন হয়ে গেল তার। সবুজ পাশ থেকে ফারিসকে কোনোই মারল। কি স্যার, লাড্ডু ফুটছে? ফারিস বিভ্রান্তের ন্যায় বলে উঠল, তাকে দেখলে আমার সব কিছুই ফেটে যায়। সবুজ হো হো করে হেসে উঠল। তৎক্ষণাৎ ভ্রু কুচেটে গেল ফারিসের। সবুজকে চুপ করতে বলল। বালা ঘরে তৈরি ঔষধি পানি সকলকে দিল, সর্দি জ্বর মোকাবিলার পূর্ব প্রস্তুতি হিসাবে। জুমঘরের চারপাশে জুমেল ক্ষেত। বৃষ্টির ফোঁটায় মরিচ গাছের পাতাগুলো ঝকঝক করছে। ভুট্টার গাছগুলো বাতাসে দুলছিল, আর কোথাও কোথাও জমে থাকা পানির ছোট ছোট ধারা নিচের দিকে গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে পুরো পাহাড়টাই যেন বৃষ্টির সুরে গান গাইছে। শিখা ঔষধি হাতে জুমঘরের বারান্দায় গিয়ে দাঁড়াল। অসম্ভব সুন্দর বৃষ্টিচ্ছল পাহাড়ের সেই মনোরম রূপটি, চোখ ধাঁধানো সুন্দর। বালা মৃদু হেসে তাকে ভেতরে বসতে বললেন। বাইরে বৃষ্টির শব্দ আরও জোরে শোনা যাচ্ছে। টিনের ছাদে টুপটাপ, বাঁশের পাতায় সুরেলা ঝর্ণা।
সেই শব্দের মাঝে গরম ধোঁয়া ওঠা ঔষধি কাপ হাতে নিয়ে সবাই বসে আছে। এ যেন প্রকৃতির মাঝখানে এক ছোট্ট শান্ত আশ্রয়। দুপুর হতে হতে বালা এক হাতে বাহারি রকম খাবারের আয়োজন করে বসল। খাবারের গন্ধে ঘরের প্রতিটি কোণা ম করছে। ছোট্ট পরি বন্দি পাখির মতো ছোটাছুটি করছে এদিক থেকে সেদিক। সে বাইরে যাবে, অথচ বাড়িধারা ধুয়ে নিয়ে যাচ্ছে পৃথিবী। রিধি ফোন নিয়ে ছটফট করছে, কোথাও নেটওয়ার্ক নেই। সবুজ রকি জুটিয়ে আড্ডা দিচ্ছে। তাদের জন্যই যেন ট্যুরটি ট্যুর শব্দের আসল মর্ম উদ্ধার করতে সার্থক হয়েছে। বালা খাবারের পাত্র সাজাতে সাজাতে বলল, সবাই একটু চাপাচাপি করে বসে পড়ো। আমাদের ঘরটা ছোট্ট, তাই কষ্ট হয়ে যাচ্ছে তোমাদের জন্য। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আরে না, ঠিক আছে। এই কনকনে ঠান্ডায় জবুধবু হয়ে একে অপরের উষ্ণতায় খাবার খাওয়াই তো মূল আকর্ষণ। রুবাইয়া রানুর কথায় হেসে সম্মতি জানালেন রৌশনী চৌধুরী। দুই বেয়ান একে অপরের গা ঘেঁষে বসলেন। তাদের দেখে আত্মীয় কম, বন্ধু বেশি মনে হচ্ছে। রিধি তখনও ফোন ঘাঁটতে ব্যস্ত। রামিম ধমকে উঠিও, ফোনে এত কি? বজ্রপাতের মতো রামিমের হঠাৎ ধমকে ছিটকে উঠল রিধি। হাত থেকে ফোন ছিটকে বেরিয়ে গেল। রকি সুকৌশলে তা ধরে নিজের পকেটে পুরে নিল। ইশিকা রামিমের কাঁধে হাত রাখল। এভাবে ধমক দিয়ে কেন কথা বলো মেয়েটার সাথে? ও বড় হয়েছে কিন্তু। হাতে পায়ে ব্রেনটা এতটুকু। দেখো ভাবি। কোনই আঙুলের মাথার দিকে চিমটে করে দেখালো রকি। হাসির ঢেউ বয়ে গেল সকলের মধ্য দিয়ে। রিধি গাল ফুলিয়ে কটমট চোখে তাকালো রকির দিকে। পারলে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলবে এমন একটা ভাব। ইশিকা আলতো হাতে রকির বাহুতে থাপ্পো মারল। খাবার থেকে গরম ধোঁয়া উঠছে তখন। সেদ্ধ শাকসবজি, কিছু মিট আইটেম ও কিছু আচার। শিখা তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে মিট আইটেমগুলো। বালা তা লক্ষ্য করল, হেসে ফেলল সে। চিন্তা করো না, আমরাও মুসলিম, শুকরের কোনো আইটেম নেই। স্বস্তির শ্বাস ফেলল শিখা। সকলে কৌতূহলের সাথে নতুন খাবারগুলোর স্বাদ নিতে মত্ত হল। পরি আফজাল চৌধুরীর কোলে বসে তখন কুটকুট করে পাহাড়ি মুরগির রান চিবোচ্ছে। মুখ হাত মাখিয়ে একাকার করে ফেলেছে মেয়েটা।